হাসিনা উত্তর বাংলাদেশের তদারকি সরকারের গঠন কি আজই? হাসিনার আপাতত আশ্রয়স্থল কি ভারতই? পরবর্তী গন্তব্য কোথায়? এরকম নানা প্রশ্ন আর জল্পনার মধ্য দিয়েই এই মুহূর্তে খবরের শিরোনাম অগ্নিগর্ভ বাংলাদেশ। এবং এর মধ্যেই যেরকম জানা যাচ্ছে, সর্বদল বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বৈঠকে তিনি জানিয়ে দিয়েছেন দিল্লিতে সেফ হাউসে রয়েছেন হাসিনা। জয়শঙ্কর বিদেশমন্ত্রী, তিনি হাসিনার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দিল্লি, এরকমই জানিয়েছেন। মৈত্রী আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। মৈত্রী, আজকের এই সর্বদল বৈঠক থেকে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হলো? বিদেশমন্ত্রী কি জানালেন? দেখো, আজকের এই যে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল সংসদের অধিবেশন শুরুর আগে সদনেই এই বৈঠক ডাকা হয় এবং সেখানে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা, সমস্ত সাংসদরা সেখানে উপস্থিত ছিলেন, প্রতিনিধি সাংসদরা, এবং তাদের সামনেই এস জয়শঙ্কর তিনি গোটা বিষয়টি সম্পর্কে ব্রিফ করেন এবং সেখানে তিনি জানান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি রয়েছে এবং সেখানেই তিনি স্পষ্ট করে দেন যে শেখ হাসিনা সোমবার বিকেলে ভারতবর্ষে এসেছেন, তিনি দিল্লির কাছে হিন্দানে এসে তিনি পৌঁছেছেন এবং এই মুহূর্তে তিনি ভারতেই রয়েছেন, তাই সেটা তিনি স্পষ্ট করে দেন। এবং একই সঙ্গে আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে এস জয়শঙ্কর এটাও জানান যে শেখ হাসিনা তার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা তাকেই সিদ্ধান্ত নেওয়ার জন্য তার উপরেই ছেড়ে দিয়েছে ভারত সরকার, এবং তিনি আগে তার সিদ্ধান্ত নিন যে তিনি পরবর্তী ক্ষেত্রে কি করতে চান বা তার পদক্ষেপ কি হবে। সেই অনুযায়ী তিনি যদি ভারত সরকারকে গোটা বিষয়টি জানান এবং সেই অনুযায়ী ভারত সরকারের তরফ থেকে বিচার বিবেচনা করা হবে। তবে এখনো পর্যন্ত আমরা সেনাবাহিনী সূত্রে যেটা জানতে পারছি যে বেশ কিছু দেশে তার যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, তার মধ্যে ইউকে রয়েছে এবং ফিনল্যান্ডেরও সম্ভাবনা রয়েছে। যদিও ইউকে গতকালই যেরকম শোনা যাচ্ছিল যে তিনি লন্ডন যেতে পারেন, কিন্তু যেহেতু ইউকেতে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এবং সেক্ষেত্রে তার বিরোধিতা করা প্রচুর মানুষ ইউকেতে বসবাস করেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শেখ হাসিনা নিরাপত্তাজনিত কিছু প্রশ্ন থাকতে পারে, সেই জন্য ইউকের বদলে ফিনল্যান্ডেরও অপশন কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। বিদেশমন্ত্রী এদিন সর্বদল বৈঠকে আরো জানিয়েছেন যে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে তার দিকে কড়া নজর রাখা হচ্ছে সরকারের তরফ থেকে। সেখানে প্রায় 20,000-এর কাছাকাছি ভারতীয় রয়েছেন, যার মধ্যে 8,000 ভারতীয় ইতিমধ্যে ফিরে এসেছেন এবং যারা ভারতীয় পড়ুয়ারা ছিলেন তারা ইতিমধ্যে ফিরে এসেছেন এবং বাকিদেরকে কোনোভাবে এমার্জেন্সি এভাকুয়েশনের প্রয়োজন নেই বলেই তারা আপাতত মনে করছেন। তবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির দিকে তারা নজর রাখছেন, পরিস্থিতি বিচার বিবেচনা করে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন, এমনটাই তারা জানিয়েছেন। তবে এই দিনের বৈঠকে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে গেছে, বিরোধীরা তাদের পূর্ণ সমর্থন সরকারের পক্ষে জানিয়েছেন, অর্থাৎ বাংলাদেশ ইস্যুতে সরকার যে পদক্ষেপ নেবেন সরকারের পক্ষেই রয়েছেন বিরোধীরা, তেমনটা তারা স্পষ্ট করে দিয়েছেন। আজকে আর কিছুক্ষণ সময়ের মধ্যেই সদনে অর্থাৎ সংসদ ভবনে বাংলাদেশ ইস্যুতে বিভিন্ন সাংসদদের সামনে নিজের বক্তব্য রাখতে চলেছেন এস জয়শঙ্কর। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে 3:30 নাগাদ তিনি লোকসভায় বলতে পারেন, কিন্তু তিনি যেহেতু রাজ্যসভার সদস্য, তার সবার প্রথমে হয়তো তিনি লোকসভার আগে তিনি রাজ্যসভার কক্ষে বাংলাদেশ নিয়ে ভারতের বর্তমান অবস্থান এবং যা যাবতীয় আপডেটস এবং বিভিন্ন সাংসদদের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের জবাব দেবেন এবং সুমোটো তিনি তার বক্তব্য রাখবেন। মিমি, মৈত্রী, এই একটা বিষয়ে বাংলাদেশ ইস্যুতে সরকারের পাশেই দাঁড়িয়েছে বিরোধীরা, ঐক্যমত্য হওয়ার ছবিটা নজরে এসছে। একেবারেই দেখো, আজকে যে বৈঠক হয় সেখানে বিরোধীদের তরফ থেকে যেমন বিরোধী দলনেতা রাহুল গান্ধী উপস্থিত ছিলেন কেসি বেণুগোপাল উপস্থিত ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, টি.আর. বালু উপস্থিত ছিলেন এবং মূলত বিরোধীদের যদি দেখা যায় বিরোধীদের ভূমিকা কিন্তু অত্যন্ত সদর্থক ছিল আজকের বৈঠকে। তারা কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে ভারত সরকারের যা সিদ্ধান্ত হবে বাংলাদেশ ইস্যুতে সেই সিদ্ধান্তের পক্ষেই রয়েছেন বিরোধীরা, ফলে তারা সব রকম ভাবে ভারত সরকারকে সমর্থন জানাবেন বাংলাদেশ ইস্যুতে যে সিদ্ধান্তই নিক না কেন ভারত সরকার, যেটা কিন্তু একেবারেই একটা অন্য ছবি। তার কারণ যবে থেকে এই সরকার গঠন হয়েছে 4 জুন ফল বেরোনোর পর, নতুন সরকার গঠন হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে বিরোধীরা মূলত ইন্ডিয়া ব্লকের তরফ থেকে একাধিক ইস্যুতে বিরোধিতার সুর দেখা গিয়েছে। সে প্রথমে স্পিকার নির্বাচন হোক, ডেপুটি স্পিকারের নির্বাচন হোক, কিংবা তারপরে একাধিক ইস্যু, সেই ইস্যু নিয়ে কিন্তু বিরোধীরা সোচ্চার হয়েছেন। এমনকি আজকেও দেখা গিয়েছে এই সর্বদল বৈঠকের পরেও কিন্তু
বিরোধীরা মকদ্দারের বাইরে লাইফ ইন্স্যুরেন্স এবং জেনারেল ইন্স্যুরেন্স থেকে যে 18% জিএসটি আছে তার প্রত্যাহারের দাবিতে তারা বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু বাংলাদেশের ইস্যুতে বিরোধীরা ভারত সরকারের পাশেই রয়েছেন, এমনটা তারা সর্বদল বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দিয়ে এসেছেন। মিমি, ধন্যবাদ মৈত্রী। मैं तो खुद ही बोला कि हमारे मुख्यमंत्री ममता बनर्जी ने बोल दिया हम लोग ये विषय पर भारत सरकार की साथ कदम से कदम मिला के चलेंगे, कोई विरोध का कोई विषय नहीं है। और दूसरा जो पदक्षेप लिया जाए वो हमारे बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी को भी अवहित करा जाए। इसमें काम बहुत अच्छा से होगा। দেখাচ্ছি বিএসএফ এর ডিজি, তিনি ঘটনাস্থলে রয়েছেন, তিনি একটি বৈঠকও করেন পেট্রাপোল সীমান্তে। বিএসএফ এর ডিজি সীমান্ত পরিস্থিতি সরেজমিনে দেখছেন দলজিৎ চৌধুরী। অশান্ত বাংলাদেশ, সীমান্তে সতর্কতা জারি। বিএসএফ এর ডিজি দলজিৎ চৌধুরী তিনি সকালেই যান পেট্রাপোল সীমান্তে, তিনি একটি বৈঠক করেন কিভাবে এই সীমান্তে আরো নজরদারি বাড়ানো যায়, তিনি একেবারে সরেজমিনে তা খতিয়ে দেখেন। সীমান্তে সতর্কতা জারি। 2217 কিলোমিটার বর্ডার শেয়ার করে আমাদের এই রাজ্য বাংলাদেশের সঙ্গে, আর সীমান্তে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, সীমান্তে সেনার নজরদারি বাড়ানো হচ্ছে। পেট্রাপোল সীমান্ত সব থেকে বড় স্থলবন্দর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা পেট্রাপোল বেনাপোল সীমান্ত। সেখানে আজ সকালে পৌঁছে যান বিএসএফ এর ডিজি দলজিৎ চৌধুরী, তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন, সরেজমিনে দেখেন, একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করেন। ইরন আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে পেট্রাপোল সীমান্ত থেকে। ইরন, আমরা দেখতে পাচ্ছি বিএসএফ এর ডিজি তিনি কথা বলছেন, তিনি পরিস্থিতি খতিয়ে দেখছেন। ঠিক কি হলো আজ বৈঠকে, আর এখনই বা কি হচ্ছে? কিছুক্ষণ আগে ডিজি বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী তিনি এসে পৌঁছান এবং উচ্চ পর্যায়ে একটি বৈঠক করেন, যেটা সূত্র মারফত খবর। ডিজি ইতিমধ্যেই তিনি আজকে বিভিন্ন সেন্সিটিভ বর্ডার এরিয়া দেখতে যাবেন, তিনি পরিদর্শন করবেন। কয়েক মুহূর্ত আগেও তিনি এই নোম্যান্স ল্যান্ড, যেখানে আরও একবার আমরা এসে দাঁড়িয়েছি, সেখানকার তিনি পরিস্থিতি দেখেন এবং এই অঞ্চলের বর্ডারের যে কি পরিস্থিতি সেটা বোঝার চেষ্টা করেন। এবং ইতিমধ্যেই তিনি বিভিন্ন জায়গায় যেখানে পাসপোর্টের যেখানে ভারতীয়রা যাওয়া আসা করেন বা বাংলাদেশিরা যেতে আসতে পারেন সেই জায়গায় গিয়ে তিনি কিন্তু পরিদর্শন করছেন। এবং যেটা খবর, কিছুক্ষণ পরে তিনি আরো পার্শ্ববর্তী বনগাঁ অনুযায়ী, বনগাঁতে যেরকম বর্ডার গুলো রয়েছে সেই বর্ডার অনুযায়ী তিনি যাবেন। সেন্সিটিভ এরিয়ায় আরো কতটা কঠোরভাবে আরো পরিদর্শন করা যায়, কি মোতায়েন হবে বিষয়টি এই নিয়ে তিনি কথাও দেখবেন। এবং আগামীকাল অন্য স্টেটেও যাওয়ার কথা রয়েছে, সম্ভবত সেটা ত্রিপুরাও হতে পারে, আর বাংলাদেশ ভারতের যেখানে যেখানে বর্ডার রয়েছে তিনি সেইগুলো পরিদর্শন করবেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছে যে অনেকেই এই মুহূর্তে ভারত থেকে তারা ফিরে যাচ্ছেন বাংলাদেশে চিকিৎসা সংক্রান্ত কাজে বা বিভিন্ন ব্যবসা সংক্রান্ত কাজে যারা এসেছিলেন। আমরা নোম্যান্স ল্যান্ডে আরো একবার এসে দাঁড়িয়েছি এবং যেখানে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ তাদেরকেও দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন তাদের সীমানা রক্ষা করতে, এবং এখানে বিএসএফ রয়েছেন। এবং ডিজি তিনি এই মুহূর্তে আরো একবার বৈঠকে গেছেন এবং যে ছবিটা দেখানোর চেষ্টা করব এই অঞ্চলে, যে এই মুহূর্তে যে ডিজি এই মুহূর্তে এখানে কিন্তু বৈঠক চলছে, যেখানে পাসপোর্টের টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে বৈঠক চলছে। এবং আমি যদি এখান থেকে একটু ছবি করার চেষ্টা করি, এখান থেকে যদি দেখানোর চেষ্টা করি, এখানে ভেতরে ডিজি কিন্তু তার বৈঠক, তার এখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কিন্তু একদম যে ছবি আমরা দেখাচ্ছি নিউজ 18 বাংলায়, সেখানে ডিজি রয়েছেন এবং সেখানে ভেতরে গিয়ে কিন্তু তিনি এখানকার যে অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে যাবতীয় কথা বলছেন এবং পরিস্থিতি বিচার করার চেষ্টা করছেন। কারণ বিস্তীর্ণ এরিয়া রয়েছে, বনগাঁ দিক থেকে শুরু করে অনেকটা জায়গা যেখানে কিন্তু বর্ডারের বিএসএফ এর এখানে কিন্তু সিকিউরিটি রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ডিজি কিছুক্ষণের মধ্যে ডিজি কিন্তু আবার বেরিয়ে আসবেন এবং সেই ছবিও আমরা দেখানোর চেষ্টা করব। এবং আমরা যদি সেই ছবি এখানে দেখাই, কিছুক্ষণ আগেই ডিজি ভেতরে গেছেন, চলে যাবে, তো সেই ছবিও আমরা দেখাচ্ছি। ডিজি এখান থেকে কিছুক্ষণের মধ্যে বেরোবেন, দেখতেই পাচ্ছ। এইদিকে একদিকে ডিজির বৈঠক, তিনি ইতিমধ্যে ওপরে বৈঠক করে এসেছেন তার অফিসারদের সঙ্গে, এবং তার পরবর্তী সময় বিভিন্ন জায়গায় যারা পোস্টিং রয়েছেন, বিভিন্ন যারা কাজে ব্যস্ত তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন এবং কি প্রোটোকল মেনে কাজ হবে বা যাবতীয় সেই নিয়ে কিন্তু কথা বলছেন। ইরন, আমরা সাধারণত দেখে থাকি এই পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে বহু মানুষ যাতায়াত করেন, এপার থেকে ওপারে যান, অনেকে আবার বাংলাদেশ থেকে ভারতেও আসেন। আজকের ছবিটা ঠিক কি, অন্যান্য দিনের থেকে কতটা আলাদা?
একদমই এই ছবিটাই ঘুরে দেখাবো। এই মুহূর্তেই একজন তিনি ফিরছেন বাংলাদেশের থেকে, ভারত থেকে বাংলাদেশে ফিরছেন। আপনি কি ফিরে যাচ্ছেন? জি চিকিৎসার জন্য এসেছিলেন? হ্যাঁ, চিকিৎসা হয়ে গেছে, মানে আজকেই ফেরার কথা ছিল স্যার? আমার কথা ছিল রবিবার, আমার ডাক্তার ছিল না, ওই জন্য দেরি হয়েছে। চিকিৎসার খবর কিছু পেলেন বা কথা হলো? আপনি থাকেন কোথায়? হ্যাঁ, আমি জালকাঠি থাকি, বরিশালের। হ্যাঁ, জানলেন? পরিস্থিতি খারাপ। যে বর্তমান পরিস্থিতি, তাতে কি কোনো আতঙ্ক আছে আপনার? হ্যাঁ আছে। আরো একজন আছে, আপনিও কি ফিরছেন? জি আপনারা কি দেশে ফিরছেন? হ্যাঁ, আমার কিডনি পেশেন্ট, ডাক্তার দেখাতে গেছিলাম, দেশে ফিরছে। দেশের পরিস্থিতি, আমরা শান্তি চাই, আমরা দেশের মানুষের কাছে শান্তি চাই। শান্তিতে চাচ্ছি, আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকতে চাই। গুরুত্বপূর্ণ কথা বললেন। আপনি বলুন, আপনি আপনার চোখে জল দেখছি আমি। বলতে চাই, আপনি কেঁদে ফেলছেন, বুঝতে পেরেছি। পরিস্থিতি নিয়ে কি টেনশন করছেন? কি চান আপনি? আমার হাজবেন্ড মুক্তিযোদ্ধা, আমাদের তো মেরে ফেলবে। আমি ভয় পাচ্ছি, ওরা তো কিছু মানছে না, ওরা তো অত্যাচার করছে, জ্বালাই দিচ্ছে, মারছে। আপনার স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন? হ্যাঁ, আমার স্বামী মুক্তিযোদ্ধা। আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছি, এবং আমাদের সরকার ঘর দিয়েছে, ওই ঘরটার ভেঙে ফেলছে। আপনাদের বাড়ি ঠিক আছে, অক্ষত? এখন না, আমি ভাড়া থাকি, আমার ঘর কমপ্লিট হয় নাই, ওই ঘরগুলো ভেঙে ফেলছে ওরা। আগের ঘর ভেঙে গেছে? না, যে ঘর মুক্তিযোদ্ধার ঘর দিয়েছে সরকার, ঘর পেয়েছিলেন, ভেঙে গেছে? ভেঙে দেয় ওরা, দিচ্ছে। আমার সবাই মিলে সব ধর্ম একসঙ্গে থাকুক, কি চান সেটা যদি বলেন। চাচ্ছি আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকবো। শুধু হিন্দুরাই তো নৌকায় ভোট দেয় না, মুসলমানরাও তো, আমরাও তো দিচ্ছি। তাহলে হিন্দুর উপরে অত্যাচার হয়, আমাদের উপরে অত্যাচার হয়, কেন হবে? এটা চাচ্ছি, যেটা মূর্তি ভাঙা হয়েছে সেটা নিয়ে। না, এটা খুবই অন্যায় কাজ, এটা খুবই অন্যায় কাজ করতেছে তারা। তারা সবাই জ্বালাই পোড়াই দিতেছে, সবাই বাসায় বাসায় আগুন দিচ্ছে। জলটা, পানিটা মুছেন, আপনি শুধু কাঁদবেন না। আমরা দেখছিলাম যে একজন বাংলাদেশ থেকে, তিনি বাংলাদেশে ফিরে যাবেন, কিন্তু তার চোখে জল এই কারণে, কারণ তার স্বামী মুক্তিযোদ্ধা। তিনি আতঙ্কে রয়েছেন যে কোনোভাবে যদি তার মুক্তিযোদ্ধার স্বামী এবং সে ঘর পেয়েছিলেন, সেই বাবদ সেই ঘর ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে। তিনি আতঙ্কে রয়েছেন, তিনি চিকিৎসার জন্য এসেছিলেন, ফেরার সময়ের আগেই তিনি দেশে ফিরে যাচ্ছেন। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, সেই কারণে তিনি দাঁড়িয়ে রয়েছেন, এবং তিনি আশাবাদী যে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে একসঙ্গে থাকবেন এবং শান্তি ফিরে আসুক। তখন আমরা যখন স্বাধীন হয়েছে দেশ, তখন আমি ছোট ছিলাম, তখন আমরা অনেক হিন্দুদের আশ্রয় দিয়েছি, আমার মা, আমার ঠাকুর মা, কিন্তু এখন তো সেই আশ্রয় দিচ্ছে না মানুষ। আপনি ৭১-এর মুক্তিযুদ্ধের সময় দেখেছেন? হ্যাঁ, আমি ছোট ছিলাম, আমি একটু দেখছি। আমাদের ঘরে অনেক দিদিরা ছিল, আমাদের দোতলার উপরে উঠেই রাখছি আমাদের, কারণ আমাদের সাথে হিন্দুদের সাথে কোনোদিন কোনো মনোমালিন্য হয়নি। আমরা মনে করি ওরা আমাদের আপন, আর ওরাও আমাদের মনে করে আপন, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই। কিন্তু এখন যে করতেছে এগুলোর তো কোনো পুলিশেও ধরতেছে না, আর্মিতেও কিছু করতেছে না, মানুষ তো মেরে ফেলতে আছে, বাড়িঘর জ্বালাই দিতেছে। এটার নাম কি? আমার নাম ফেরদৌসী হক। সাবধানে যাবেন। এবং আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যে অনেকেই যারা তুমি দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, তাই বর্ডারে যাতায়াতটা আপাতত বন্ধ হয়েছে, কিন্তু তার মধ্যেও অনেকে বৃষ্টি মাথায় নিয়েও নিজের দেশে ফিরছেন। তবে অনেকের চোখে মুখে আতঙ্ক রয়েছে এই কারণে, কারণ মুক্তিযোদ্ধার পরিবার তারা আতঙ্কে রয়েছেন যে তাদের পরিবারের ক্ষেত্রে কোনো আঘাত আসবে না, তো সেই আতঙ্ক কিন্তু তাদের মধ্যেও রয়েছে। একদিকে যখন এই আমরা দেখতে পাচ্ছি যে যারা এখান থেকে যাচ্ছেন, বাংলাদেশে ফিরছেন, বাংলাদেশ থেকে যারা নাগরিক এসেছিলেন, অন্যদিকে ভারত থেকে যারা গেছিলেন তারাও অনেকে ফিরেছেন, তাদের সংখ্যাটা অনেক কম, কয়েকজন করে ফিরছেন। ইতিমধ্যে ডিজি তিনি কিন্তু আরও একটি বৈঠক, যেখানে প্যাসেঞ্জার টার্মিনাল, সেখানে কিন্তু ইতিমধ্যেই তিনি বৈঠক করছেন। সেক্ষেত্রে কেউ আসার ক্ষেত্রে কি প্রোটোকল হবে, আরও চেকিংয়ের ক্ষেত্রে কি ডিটেলস দেখা হবে, সেই নিয়ে কথা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই যে খবর, ডিজি এরপরেই কিন্তু তিনি পরিদর্শনে বেরোবেন বর্ডার অঞ্চল, এই আশপাশে যে কটি বর্ডার রয়েছে, সেন্সিটিভ এরিয়া, সেখানে গিয়ে তিনি দেখবেন পরিস্থিতি কি, এবং তাই সেই অনুযায়ী তিনি ফোর্স মোতায়েন হবে, এবং আরও যাতে কঠোর বন্দোবস্ত হয় এবং সিকিউরিটি যাতে আরও হাই অ্যালার্ট হয়, সেই ব্যবস্থাই কিন্তু ইতিমধ্যে বিএসএফ এর ডিজির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত খবর। ইরন, অনেক ধন্যবাদ। এদিকে বাংলাদেশে আন্দোলনকারী ছাত্ররা রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছে, সরকার গঠনের জন্য সময় বেঁধে দিলেন আন্দোলনকারীরা। 24 ঘন্টার মধ্যে সরকার গঠন করতে হবে বলে দাবি তাদের।
রাষ্ট্রপতির কাছে সরকার গঠন নিয়ে দাবি জানালেন ছাত্ররা। বেলা 3টের মধ্যে বাংলাদেশের সংসদ ভেঙে দেওয়ার দাবি ছাত্রদের।